নমস্কার, আমি সর্বাণী। আমার বই পড়ুন বইকে ভালোবাসুন চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি লেখক সমরেশ মজুমদারের লেখা একটি ছোট গল্প জন্ম বৃত্তান্ত পড়ে শোনাচ্ছি। শুনতে থাকুন। জন্ম বৃত্তান্ত। একটু আস্তে হাঁটো। ঠিক আছে। ঠিক নেই, অত জোরে হাঁটা এ সময় ঠিক নয়। বরং চলো ওই বেঞ্চটাই বসি। না, ওখানে কে একজন বসে আছে। থাকুক, তাতে আমাদের কি এসে গেল। আজ অনেক হাঁটা হয়েছে। সুনিত নিপার হাত ধরতে চাইলে সে ছাড়িয়ে নিল। এখন রাস্তার আলো জ্বলে গেছে। শীতের আকাশটা ময়লাটে, চারধারে একটা ধোঁয়াটে ভাব। সুনিত দেশবন্ধু পার্কের মাঝখানে যে ফিনফিনে অন্ধকার, সেখানে চোখ রাখল। শালা, উত্তর কলকাতায় বেড়ানোর জায়গা পর্যন্ত নেই। আমাদের গাড়ি থাকলে তোমায় গড়ের মাঠ কিংবা লেকে বেড়াতে নিয়ে যেতাম। থাক, আর আদিক্ষেতা করতে হবে না। নিপা চাপা গলায় বলল, আদিক্ষেতা? এটা আদিক্ষেতা হলো? ডাক্তার তোমাকে রোজ বেড়াতে বলেনি? ওসব ডাক্তাররা বলেই থাকে, তুমি এমন করছো যেন আর কারো। নিপা কথাটা শেষ করলো না। ওরা বেঞ্চির কাছে এসে গেছিল। একজন বৃদ্ধ বিহারী সেখানে বসে আছে দেখেই সুনিত নিশ্চিন্ত হলো। এই সময় বেশিক্ষণ পা ঝুলিয়ে বসে থাকতে নিপার অসুবিধে হয়। সুনিত ঠিক করলো 10 মিনিট বসেই বাড়ি ফিরবে। এখান থেকে ওদের ফ্ল্যাট বেশি দূরে নয়। 2 রুম ফ্ল্যাটটার একটাই সুবিধে, সুন্দর দক্ষিণমুখ ব্যালকনি আছে। ইদানিং নিপা বিকেলে বেরোতেই চায় না। রাস্তা লোকেরা নাকি ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। সেটা অবশ্য সুনিতেরও চোখ এড়ায়নি। ভীষণ মেজাজ খারাপ হয়ে যায় তখন। কিন্তু কিছু করার নেই। মানুষ তার অতীত অথবা ভবিষ্যতের কথা খুব দ্রুত ভুলে যায়। এই সময় নিপার কাছে কারো থাকা উচিত। এখন অফিসে বসে খুব চিন্তা হয়। সুনিতের মা নেই, দিদিরা দিল্লিতে। দুঃসম্পর্কের এমন কোনো আত্মীয় নেই যাকে এই সময় আনা যায়। আর নিপা তো ওর বাপের বাড়ি যাবেই না। রেজিস্ট্রি করে বিয়ে হবার পরে তারাও সম্পর্ক রাখেনি। এতদিন কোনো মুশকিল হয়নি, বরং কেউ নেই বলে খুব ভালো লাগতো। শুধু অফিসটুকু ছাড়া ওদের ছাড়াছাড়ি হয় না। নিপাকে এই 2 বছর ধরে দারুণ ভালোবেসেছে সুনিত। সে সময় আর কারো উপস্থিতি অসহ্য হতো। এই, তুমি রোজ রোজ অত ফলমূল আনবে না, নিপা চাপা গলায় বলল। কেন? বড্ড বেশি খরচ করছো। সামনে আরো বড় খরচ আসছে। সে আমি বুঝবো। ডাক্তার সেন বলেছেন এই সময় মেয়েদের শরীরে রক্ত কমে যায়। অ্যানিমিয়া হয়ে গেলে আর দেখতে হবে না। আমি কি না খেয়ে আছি? আমার স্বাস্থ্য বেশ ভালো আছে। সুনিত নিপার হাতটা ধরল। একদিন তুমি নিজের জন্য খেতে, আর এখন আর একজনের কথা ভাবতে হবে। নিপা সঙ্গে সঙ্গে চিমটি কাটল। অসভ্য। সুনিতের ব্যথা লাগলেও হাসলো। যাই বলো, যত দিন যাচ্ছে তুমি সুন্দর হচ্ছ। ছাই। নিপা মুখ তুলে আকাশ দেখল। আচ্ছা, আমি যদি নার্সিং হোম থেকে না ফিরি, তাহলে তুমি ওকে ভালোবাসবে? সুনিত মুখ ফিরিয়ে নিল। সম্প্রতি এই এক বলি হয়েছে। শুনলেই বুকের মধ্যে ক্ষরণ শুরু হয়ে যায় সুনিতের। প্রথম প্রথম
প্রবল প্রতিবাদ করত, এখন হাল ছেড়ে দিয়েছি। আমি যদি না ফিরি তাহলে এই শাড়িগুলোর কি হবে? আমি যদি না ফিরি তাহলে এই খাটে প্লিজ শুয়ো না। এই শোনো, আমি যদি না ফিরি তুমি আবার বিয়ে করবে। এই সব শুনতে শুনতে এক ধরনের বিষাদে ডুবে যায় সুনীত। মাঝে মাঝে মনে হয় এইসব শুনতে হবে জানলে কে সন্তান চাইতো, কিন্তু শোনার জন্যই বোধহয় মাঝে মাঝে সুনীতেরও মনে হয় যদি তেমন ঘটনা ঘটে কি করে সহ্য করবে সে? নিপা নেই এ কথা ভাবা যায় না। কাগজপত্রে পড়েছে এখন শিশু মৃত্যুর হার খুব কম এবং মায়েরা হাজারে একজন দুর্ঘটনায় পড়ে। সেই একজন যদি নিপা হয়। সুনীত উঠল, চলো। অদ্ভুত সুন্দর হাসলো নিপা। রাগ করলে? না, কথাটা শুনতে আমার খুব ভালো লাগলো। তোমরা ছেলেরা সব পারো। আমার মেসোমশাই মাসিমা মারা যাওয়ার 6 মাসের মধ্যে আবার বিয়ে করেছিলেন। ছোট বাচ্চা থাকলে তাকে দেখাশোনা দোহাই দিয়ে সবাই। সে যে করে সে করে, আমাকে দলে ফেলছো কেন? নিপা উঠল, তারপর খুব ধীরে হাঁটতে হাঁটতে বলল, না গো, তোমাকে ছেড়ে থাকার কথা ভাবতেই পারি না, কিন্তু ভয় হচ্ছে খুব। কেন? কদিন আগে যেন মনে হলো কিছু নড়ছে। কোথায়? আহ, কোথায় আছে জানো না? সুনীত থতমত খেল। নিপা শরীরের সব কিছু সে জানে। কোথায় হাত রাখলে কাতুকুতু লাগে, কোথায় হাত দিলে আরাম পায়, সব। কিন্তু এই কথাটা জানা ছিল না তো। সে একটু উদ্বিগ্ন গলায় বলল, ডাক্তারকে বলেছ? তখন হয়েছিল নাকি? খুব সামান্য। ভালো কথা নয়, এখনই নড়ানড়ির কি আছে? রাখো তো। তুমি কিছু জানো যে মাথা ঘামাচ্ছ? পাশের ফ্ল্যাটের মাসিমা বলেছেন এই সময় নাকি শুরু হয়। কালকেই চলো ডাক্তার সেনের কাছে। এখনো তো মাস শেষ হয়নি। তা হোক। প্রত্যেক মাসের 1 তারিখে সুনীত নিপাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। সেই 3য় মাস থেকে এই চলছে। ডাক্তার সেনের মুখটা মনে পড়লেই বুকের ভেতরটা অবশ্য চিনচিন করে। বেটা প্রণবের পাল্লায় পড়ে এই দুরবস্থা। এমন করে প্রশংসা করতে লাগলো ডাক্তারের যেন ধন্বন্তরী। নিজেরই নার্সিং হোম, কোনো অসুবিধা নেই। তা অবশ্য সুনীতদের ফ্ল্যাট থেকে নার্সিং হোম রিক্সায় মাত্র 5 মিনিটের পথ। কিন্তু ওর ইচ্ছে ছিল কোনো মহিলা গাইনিকে দিয়ে কাজটা করায়। নিপাও তাই চেয়েছিল। প্রথম দিন ডাক্তার সেনের কাছে গিয়ে নিদারুণ অভিজ্ঞতা। ভিজিটার্স রুমে অন্তত গোটা 10 মা হতে যাওয়া মহিলা অপেক্ষা ছিলেন। প্রত্যেকের সঙ্গে একজন বয়স্কা মহিলা রয়েছেন। শরীরের গড়নের জন্য 3য় মাসে নিপাকে কিছু বোঝা যায়নি, কিন্তু ওদের মধ্যে বসে থাকতে রীতিমতো অস্বস্তি হচ্ছিল। টেবিলের ওপর জড়ো করা ম্যাগাজিনের একটা তুলে নিয়ে আড়াল করেছিল নিজেকে। আর মজার ব্যাপার, ওইসব মহিলারা সবাই নিপা এবং ওকে দেখছিলেন। ডাক্তার সেনের ঘরে যখন ডাক এলো তখন হাঁপ ছেড়ে বাজলো সে। ঘরের ভেতর নীলচে আলো এবং মোটাসোটা নার্স।
40 থেকে 50-এর মধ্যে ডাক্তারের বয়স এবং বেশ হ্যান্ডসাম চেহারা। চশমার আড়ালে চোখ দুটো বেশ ঝকঝকে এবং ঠোঁটে সর্বদাই হাসি ঝোলানো। ওদের বসতে বলে ভদ্রলোক জিজ্ঞাসা করলেন, বলুন। সুনীত নিপার দিকে তাকালো। মুখ নামিয়ে বসেছে ও। সুনীত গলা পরিষ্কার করলো, আমাদের 2 বছর বিয়ে হয়েছে, এই প্রথম। আচ্ছা, কি নাম আপনার? স্লিপে সুনীত নিজের নাম লিখেছিল। ডাক্তারের প্রশ্ন যদিও নিপার উদ্দেশ্যে, কিন্তু সে চটপট জবাব দিল, নিপা মিত্র। ডাক্তার এবার সুনীতের দিকে তাকিয়ে আবার নিপাকে জিজ্ঞাসা করলেন, শেষ কবে? নিপা মুখ তুলছিল না। ডাক্তার সেন হাসলেন, লজ্জা পাওয়ার কিছু নেই, আপনি নিঃসংকোচে কথা বলুন। সুনীত উত্তর দিল, নিজেই সময়টা জানিয়ে দিল। সেটা শোনার সময় কি ডাক্তারের মুখে একটু বিরক্তির ভাঁজ পড়েছিল? বোঝা যায়নি। সুনীত কিন্তু সেই মুহূর্ত থেকে ডাক্তারকে অপছন্দ করতে শুরু করেছিল। তারপর কয়েকবার নিয়মিত ব্যবধান, শুধু যাওয়া আসা। পরের দিকে নিপা অনেকটা স্বচ্ছন্দ। ডাক্তার বেশ জমিয়ে কথা বলেন। ওরই নার্সিংহোমে নিপার থাকার ব্যবস্থা হয়েছে, কিন্তু শেষবার সুনীতকে বেশ অস্বস্তি নিয়ে ফিরতে হয়েছে। নিপাকে একটি মেয়েলি প্রশ্ন করতে বেচারা থতমত হয়ে গিয়েছিল। সেই দেখে সুনীত নিজেই জবাবটা দিয়েছিল। তৎক্ষণাৎ ডাক্তারের হাসি মিলিয়ে গিয়েছিল। মিস্টার মিত্র, আমি ওকে প্রশ্ন করেছি, তাই ওর মুখ থেকেই জবাবটা শুনতে চাই। বেরিয়ে এসে নিপা বলেছিল, তুমি খামোখা কথা বলতে যাও কেন? বা, তুমি উত্তর দিচ্ছ না আর আমি জানি, তাই। জানলেই বলতে হবে, শোভন অশোভন বলে কিছু নেই। নিপার কথাটা শুনে ডাক্তারের ওপর তার মেজাজ আরো খারাপ হয়ে গেল। নিপার মনের সমস্ত আনাজ কানাজ, শরীরের সব রকম রিয়াকশন সে যতটা জানে, নিপা ততটা জানে কিনা সন্দেহ। অতএব সে কথা বললে দোষ কি? যেহেতু নিপা সুন্দরী, তাই ওর সঙ্গে কথা বলার মতলব লোকটার। এই জন্যই সর্বপ্রথম ও লেডি ডাক্তারের কথা মনে এসেছিল। বেটা প্রণবের জন্য। অন্য সময় হলে কি করতো ঠিক নেই, কিন্তু এখন অপমানটা হজম করতে হলো। নিপা এর মধ্যে কোনো অন্যায় দেখতে পাচ্ছে না, সেটাই আশ্চর্যের কথা। রাত্রে খাওয়া দাওয়া চুকে গেলে সুনীত ঘরে ঢুকলো। ইদানিং রাত্রে রান্নার ঝামেলা কমিয়ে দিয়েছে ওরা। শুধু রুটিটা করে নেয় নিপা, কিন্তু বাকি কাজ সব সুনীত করে। অনেক কষ্টে নিপাকে এটা মানতে বাধ্য করেছে সে। একে শীতের সময়, তারপর এ অবস্থায় নিপাকে দিয়ে পরিশ্রম করাতে চায় না সে। নিপা অবশ্য সমানে প্রতিবাদ করে যাচ্ছে। গরিব দুঃখীদের তো করতেই হয়। কত গল্প শোনা গেছে, ধান কাটতে কাটতে বেদনা উঠল। মেয়ে নিজেই সরে গিয়ে সন্তানের জন্ম দিয়ে এসে আবার ধান কাটতে লাগলো। কিন্তু এসবে ভুলবার পাত্র নয় সুনীত। কোনো ভারী জিনিস তুলতে দেয় না, এমনকি পারলে নিপার নিজস্ব কাজেও হাত বাড়ায়। নিপা শুয়েছিল।
ঘরে নীল আলোটা জ্বলছে। সিগারেট ধরাতে গিয়ে থেমে গেল সুনীত। শীতের হাওয়ার জন্যে সবকটা জানালা বন্ধ। এই বন্ধ করে সিগারেটের ধোঁয়া নিপার ক্ষতি করতে পারে। কোথায় যেন পড়েছিল গর্ভস্থ ভ্রূণ নাকি সিগারেটের ধোঁয়ায় আক্রান্ত হয়। কথাটা মনে আসতেই সুনীত সিগারেট টেবিলে রেখে শটার নিপার কাছে চলে এলো। কি হয়েছে? চোখ থেকে হাত সরিয়ে নিল নিপা। সামান্য হাসলো। কেন অমন করে শুয়ে আছো? এমনি। সুনীত খাটে বসে নিপার খোলা পায়ের পাতায় হাত রাখলো। কেমন শীর্ণ দেখাচ্ছে। চমকে পা সরিয়ে নিল নিপা। ইস, ছি ছি, পায়ে হাত দিচ্ছ কেন? কপালে হাত ছুঁয়ে বলল, কি যে করো? তোমার খুব কষ্ট হচ্ছে? একটু। আগে জানলে কি এসব চাইতাম না। পাগল। তোমার উপর খুব চাপ পড়ছে অবশ্য। মোটেই না। সুনীত ঝুঁকে পড়ে নিপার গলায় চুমু খেলো। ওখানে চুমু খেলেই নিপার চোখ বুজে যায়। হাত আপনি উঠে আসে সুনীতের পিঠেই। সেই অবস্থায় সুনীত বলল, তোমার ছেলে আর কষ্ট দিচ্ছে না তো? ছেলে? যে নড়ছিল। ছেলে ভাবছো কেন? মেয়েও তো হতে পারে। তুমি তো ছেলেই চেয়েছিলে। চাইলেই কি সব পাওয়া যায়? যায়। যে চাইতে জানে তার নাকি কোনো অভাব হয় না। হেসে সুনীত বলল কথাটা। তারপর মুখ সরিয়ে নিয়ে আলতো করে নিপার পেটে কান রাখলো। নিপা মাথাটা সরিয়ে দেওয়ার চেষ্টা করলো, কিন্তু পারল না। তারপর হাল ছেড়ে দিল। শোয়ার সময় নিপা একটু আলগা হয়ে শোয়। শরীর বড় হওয়ার পর আর আঁটোসাঁটো হয়ে থাকতে পারে না। সুনীত সেই মসৃণ পেটের উপর কান রাখলো। না, কোনো তৃতীয় সত্তার উপস্থিতি টের পাচ্ছে না। বেশ কিছুক্ষণ প্রতীক্ষার পর সে হতাশ গলায় বলল, কই কিছু নড়ছে না তো। নিপা হাসলো। তুমি আড়ি পেতেছ যেন চুপ করে গেছি। তোমারই ছেলে তো। রিক্সায় রাস্তা, কিন্তু ট্যাক্সি নিল সুনীত। এখন সামান্য ঝাঁকুনি মোটেই সুখকর নয়। নিপাকে দেখে ড্রাইভার আপত্তি করতে গিয়েও থেমে গেল। এটা বুঝতে পারলো ওরা। মার দেওয়া সুতির শাড়ি পরেছে নিপা। এতে নাকি আব্রুটা অনেক বাড়ি। ট্যাক্সিতে বসেই নিপা চোখ বন্ধ করে ঠোঁট চাপলো। কি হলো? সুনীত ওর হাত চেপে ধরতেই নিপা হাসবার চেষ্টা করলো। কিছু না। তারপর একটু বাদেই সহজ হলো। সুনীতের ব্যাপারটা ভালো লাগছিল না। আজ অফিসে গিয়ে প্রণবকে ঘটনাটা বলেছি। প্রণব হেসেছিল। এরকম তো হবেই। পেটের ভেতর বাচ্চা, হাত পা ছুটবে না। তবে তোমার স্ত্রীর ক্ষেত্রে যেন একটু আর্লি হচ্ছে। তাই বা হবে কেন? কোনো অস্বাভাবিক কিছু ঘটছে না তো? এই চিন্তাটা ক্রমাগত সুনীতের মাথায় পাক খেতে লাগলো। ভিজিটার্স রুম দেখে আজও মেজাজ খিচড়ে গেল। এত লোকের একসঙ্গে বাচ্চা হয়? প্রণবের কাছে শুনেছি সভ্য মানুষেরা নাকি শীতকালে সন্তান জন্ম দিতে পছন্দ করে আজকাল। তাই এখন নিপা এখানে অনেক স্বচ্ছন্দ। কয়েকবার এসে অভ্যস্ত হয়ে গেছে। নতুন কোনো মেয়ে এলে
সেই হাসি চোখে তাকায়। ডাক এলো 8টা নাগাদ। ডাক্তার সেন টেলিফোনে কথা বলছিলেন। ওদের ইঙ্গিতে বসতে বলে কথা শেষ করলেন। তারপর সেই মিষ্টি হাসি ঠোঁটে ঝুলিয়ে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, আপনাদের কি আজকে আসার কথা ছিল? সুনীত বলল, না, কিন্তু একটা প্রবলেম হওয়াতে। প্রবলেম? কি হয়েছে আপনার? ডাক্তারের কপালে ভাঁজ পড়ল। নিপা সুনীতের দিকে তাকালো। কিভাবে কথাটা বলবে বুঝে উঠছিল না বোধহয়। সুনীত বলল, পেন ফিল করে, ভেতরে বোধহয় নড়ছে। ডাক্তার সেন কিছুক্ষণ সুনীতের দিকে তাকিয়ে হেসে ফেললেন। তারপর নিপাকে বললেন, হচ্ছে আপনার কষ্ট, আর আমি ওর মুখে শুনছি। সেই কথাটা না যেন শুনি। আপনার পেন উঠলে উনি আপনাকে জানিয়ে দেবেন। ভেতরে আসুন। ডাক্তারের চেয়ারের পেছনে আর একটা ঘরের দরজা। নিপাকে ইশারা করে তিনি ভেতরে চলে গেলেন। নার্সটি এবার ডাক্তারের অনুসরণ করল। নিপা ইতস্তত করছে দেখে নার্স বলল, কি হলো, চলে আসুন। নিপা উঠে দাঁড়াতে সুনীত উঠল। ভেতরে নিপার কি দরকার তা ওর বোধগম্য হচ্ছিল না। নিপার সঙ্গে দরজা পর্যন্ত যেতেই নার্স বলে উঠল, আরে আপনি আসছেন কোথায়? যান, চেয়ারে বসে থাকুন। সুনীত দেখল ডাক্তার একটা পাতলা গ্লাভস পরছেন। ঘরের ভেতর ছোট্ট কিন্তু উঁচু খাট এবং জোরালো আলো রয়েছে। কথা বলতে গিয়েও সে ফিরে আসলো। নিপাকে ওই ঘরে একা ছেড়ে আসতে ওর খুব অস্বস্তি হচ্ছিল। সে চেয়ারে বসতেই নার্স ঘরের পর্দা টেনে দিল। সুনীত প্যাকেট থেকে একটা সিগারেট বের করে ধরালো। এই রকম ব্যবহার সে মোটেই আশা করেনি। স্বামী হিসাবে স্ত্রীর সঙ্গে থাকার তার সমান অধিকার আছে। কয়েকটা টান দেবার পর আচমকা নড়ে উঠল সুনীত। কানের পর্দায় এখনো নিপার তীক্ষ্ণ চিৎকারটা আছাড় খাচ্ছে। তড়াক করে সে উঠে দাঁড়ালো। কিছু একটা হয়েছে নিপার। সে কি ওই ঘরে যাবে? একটু দ্বিধা করে সে কান পাতল। না, আর কোনো শব্দ হচ্ছে না। কয়েক মুহূর্ত বাদেই পর্দাটা সরিয়ে নিপা বেরিয়ে এলো। মুখে রক্ত জমেছে, চোখ নিচের দিকে ফেরানো, হাঁটছে খুব কষ্টে আড়ষ্ট পায়ে। সুনীত দ্রুত এগিয়ে গিয়ে ওর হাত ধরল। নিপার হাত ঠান্ডা। খুব নার্ভাস হয়ে পড়লে ওর এমনটা হয়। সুনীত জিজ্ঞাসা করল, কি হয়েছে? নিপা মাথা নাড়ল, কিছু হয়নি। কিন্তু তুমি চিৎকার করলে কেন? চুপ করো। নিপার গলায় ধমক না অনুরোধ। এই সময় ডাক্তার তোয়ালেতে হাত মুছতে মুছতে বেরিয়ে এলেন। মুখে সেই হাসি যা দেখলে পিত্তি জ্বলে যায় সুনীতের। না, সব ঠিক আছে, ভয় পাওয়ার কিছু নেই। তবে মনে হচ্ছে আপনারা ডেট গোলমাল করেছেন। সুনীত বলল, না মানে আমরা তো বেশ নিশ্চিন্ত। ডাক্তার সেন প্যাডে কিছু লিখতে লিখতে বললেন, আপনারা লাস্ট যেটাকে ধরেছেন সেটাও ফলস হতে পারে।
আমি এই ওষুধগুলো লিখে দিলাম, আজ রাত থেকেই পারলে খাওয়াতে শুরু করুন। প্রেসক্রিপশনটা হাতে নিয়ে সামান্য দেখে সুনীত একটু নার্ভাস গলায় জিজ্ঞাসা করলো, কি হয়েছে ওর? কিছু হয়নি, রক্ত দরকার শরীরের, মাথা ঘুরে বললেন সেটাও। তবে মনে হয় ওর পেলশিপ বোন ছোট আছে। আমি এই ওষুধগুলো লিখে দিলাম, আজ রাত থেকে পারলে খাওয়াতে শুরু করুন। প্রেসক্রিপশনটা হাতে নিয়ে সামান্য দেখে সুনীত একটু নার্ভাস গলায় জিজ্ঞাসা করলো, কি হয়েছে ওর? কিছুই হয়নি, রক্ত দরকার শরীরের, মাথা ঘুরে বললেন সেটাও। তবে মনে হলো ওর পেলভিস বোন ছোট আছে, সেক্ষেত্রে ডেলিভারির সময় আমাদের অপারেশনের জন্য প্রস্তুত থাকতে হবে। সিজার? প্রায় আর্তনাদ করলো সুনীত। ডাক্তার বললেন, সে কি, আপনি অত নার্ভাস হচ্ছেন কেন? বিদেশে এখন মায়েরা নিজে থেকেই সিজার করাতে চান। নর্মাল ডেলিভারির চেয়ে ওটা কম কষ্টকর এবং ফিগার ঠিক থাকে, ঘাবড়াবার কিছু নেই। আমরা নর্মালের জন্য চেষ্টা করব প্রথমে। কিন্তু আপনি সিজার হতে পারে বলে সন্দেহ করছেন কি করে? সুনীত অনুভব করলো ওর দুটো পা কেমন নিঃসাড়। ডাক্তার সেন এবার ধীরে ধীরে বুঝিয়ে দিলেন, কোনো কোনো ক্ষেত্রে অপারেশনের প্রয়োজন হয়, তবে সবকিছুই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। প্রথমে ধরে নেওয়া হয় নর্মাল ডেলিভারি হবে, নির্দিষ্ট সময় পেরিয়ে গেলে তবে ওই প্রশ্ন আসে। অতএব এখনই এই নিয়ে চিন্তা করবার কিছু নেই। প্রায় নিঃশব্দে বাইরে বেরিয়ে এলো সুনীত, সঙ্গে আড়ষ্ট নিপা। এই লোকটা ব্লাফ দিচ্ছে না তো? সুনীত শুনেছি অনেক নর্মাল ডেলিভারির কেসও নাকি ডাক্তাররা পয়সার লোভে সিজার করে থাকে। কথাটার সত্যতা যাচাই করার পথ তার জানা নেই। এই ডাক্তার সেই রকম কিছু করছে কিনা কে বলতে পারে। ট্যাক্সিতে উঠেই সে জিজ্ঞাসা করলো, তখন কি হয়েছিল? নিপা প্রশ্ন করার সময় তাকিয়েছিল। শুনে চট করে বাইরের দিকে মুখ ঘোরালো। সুনীত লক্ষ্য করলো ওর ঠোঁটের কোণে একটু হাসি চলকে উঠল। ওরকম আর্তচিৎকারের পর এই হাসি আসে কি করে বুঝতে না পেরে সে খুব নরম গলায় জিজ্ঞাসা করলো, এই কথা বলছো না কেন? নিপা মুখ ঘুরিয়েই বলল, জানি না, যাও। সুনীত খুব হতাশ হলো। আমি খুব ভয় পেয়েছিলাম। নিপা এবার সহজ হতে চেষ্টা করলো। ইন্টারনাল পরীক্ষা করছিল, আমি একটু নার্ভাস হয়ে গিয়েছিলাম তাই। সঙ্গে সঙ্গেই সুনীতের চেয়াল শক্ত হয়ে গেল। ইন্টারনাল পরীক্ষা? ওর চোখের সামনে ডাক্তার গ্লাভস পরা হাত ভেসে উঠল। সে নিপার দিকে আবার তাকালো। আজ অব্দি সে ছাড়া অন্য কোনো পুরুষ নিপার শরীরে হাত দেয়নি। আর ওই লোকটা তারই কাছ থেকে টাকা নিয়ে তার স্ত্রীর। মাথা ঘুরে গেল সুনীতের। বন্ধু বান্ধব কেউ বলেনি ডাক্তাররা এসব করে। কাউকে কথা জিজ্ঞাসা করা যাবে না। হাসপাতালে যাদের বাচ্চা হয় তাদের নিশ্চয়ই এইরকম অভিজ্ঞতা হয় না। সুনীত ঠিক করলো কোনো লেডি ডাক্তারকে টেলিফোন করে সরাসরি জিজ্ঞাসা করবে এটি অবশ্যই করণীয় কিনা। সে নিপার দিকে তাকালো। নিপার মুখ এখন অনেকটা স্বাভাবিক। আশ্চর্য, একটি সুশ্রী পরপুরুষ কিছুক্ষণ আগে এমন আচরণ করার সত্ত্বেও এমন স্বাভাবিকত্ব আসে কি করে? সুনীত
এর আগের সাক্ষাৎকারগুলোর কথা ভাবতে লাগলো। না, ডাক্তার এবং নিপার মধ্যে সামান্য গোলমাল সে দেখেনি। তাহলে নিপার সমস্ত শরীর, যা কিনা সুনীতের একদম নিজস্ব, তা অন্য মানুষের কাছে উন্মোচিত হওয়া সত্ত্বেও নিপা এমন নির্বিকার কেন? হ্যাঁ, তখন চিৎকার করেছিল বটে, আড়ষ্ট পায়ে লজ্জিত হয়ে হেঁটেও ছিল, কথা বলতে পারেনি বেশ কিছুক্ষণ। বেশ, তারপরেই তো জেকে সেই। বাড়ি ফিরে সুনীত প্রথম কথা বলল, শোনো, এই ডাক্তারকে আমার ভালো লাগছে না। নিপা জামা কাপড় ছাড়বে বলে এগোচ্ছিল, থেমে গেল। কেন? মনে হচ্ছে গোলমাল আছে। তুমি পাশের ফ্ল্যাটের মাসিমাকে জিজ্ঞাসা করো তো, এই সময় ইন্টারনাল এক্সামিনেশন করে কিনা। সুনীত চেয়ারে বসে ব্যালকনির দিকে মুখ করে কথাটা বলল। নীলা হেসে ফেলল, কি পাগলের মতো যাতা বকছ। সুনীত কঠিন গলায় বলল, তুমি এতে খুশি হতে পারো, কিন্তু আমার কষ্ট হচ্ছে। কি বললে? নিপার গলা তীক্ষ্ণ হলো। একটা লোক তোমার শরীরের ভিতরে হাত দিচ্ছে, অথচ তোমার কোনো রিয়াকশন নেই, তাজ্জব ব্যাপার। সুনীত ঝাঁঝিয়ে উঠল, ছি ছি, তোমার মন এত নীচ। নিপা কাঁপছিল। ডাক্তারি শাস্ত্রের কিছু জানো তুমি? এই সময় ওই রকম পরীক্ষা করাটা নিয়ম, তাতে পরে বিপদে পড়তে হয় না। আর তুমি একজন ডাক্তারের উপর জেলাস হচ্ছ? রিয়াকশন? মেয়েরা শরীরে কোনো পুরুষের স্পর্শ পেলে বুঝতে পারে তার মন কি বলছে। উনি পরীক্ষা করলেন, অথচ আমি এরকম নির্লিপ্ত হতে এর আগে দেখিনি। যে মানুষ আমার উপকারের জন্য কর্তব্য করছেন, আমি তাকে খারাপ ভাববো কেন? আসলে তুমি আমাকে সন্দেহ করো, তোমার মনে অন্ধকার। ছি ছি। শেষের দিকের কথাগুলো এমন উঁচু পর্দায় উঠে গেল যে বিব্রত চোখে সুনীত মুখ ফিরিয়েছিল। আর তখনই নিপা দুহাতে নিজের মাথা ধরে টলতে লাগলো। অপ্রস্তুত ভাবটা কাটিয়েই এক লাফে সুনীত এগিয়ে এসে যদি নিপাকে জড়িয়ে না ধরতো, তাহলে দুর্ঘটনাটা ঘটে যেত। সুনীত চিৎকার করে নিপাকে ডাকলো, নিপা! এখন ওর বুকের কাছে নিপার মুখ নিঃসাড়ে নেতিয়ে রয়েছে, দাঁতে দাঁতে আটা, শরীর শিথিল। কোন রকমে সে নিপার শরীর বিছানায় শুইয়ে দিয়ে কয়েকবার ডাকলো, নিপা, নিপা। নিপার কোনো সাড়া নেই। বুকের মধ্যে কনকনে হিম জমতে লাগলো সুনীতের। নাকের কাছে আঙুল নিয়ে গিয়ে বুঝলো নিপা অজ্ঞান হয়ে গিয়েছে। এই অবস্থায় কি করা উচিত বুঝতে পারছিল না সে। নিপা মরে গেলে পৃথিবীতে তার আর কিছু থাকবে না। এটা বোধহয় আসতেই সুনীত ডাক্তারের কথা ভাবলো। ফ্ল্যাটে আর কেউ নেই, যেতে হলে হয় দরজা খুলে পাশের ফ্ল্যাটের মাসিমাকে ডেকে যেতে হয়। এই ধরনের নার্ভাসনেস যা ওকে এতক্ষণ আচ্ছন্ন করে রেখেছিল, তা কাটিয়ে ওঠার মুহূর্তেই নিপার শরীর নড়ে উঠল এবং তার চোখের পাতা উন্মুখ হতেই সুনীতের মনে হলো এর চেয়ে ভালো সময় ওর জীবনে আর কখনো আসেনি। সে দ্রুত নিপার পাশে এসে বলল, কেমন লাগছে এখন? নিপা কোনো জবাব না দিয়ে উঠে বসতে যেতেই সুনীত বাধা দিল, উঠতে হবে না, চুপচাপ শুয়ে থাকো, আমি ডাক্তারের কাছ থেকে আসছি। খুব দুর্বল গলায় নিপা বলল, না, ডাক্তার ডাকতে হবে না, ঠিক আছি।
সুনীত একবার সন্দেহের চোখে তাকালো। নিপার মুখের ফ্যাকাশে ভাবটা ক্রমশ সহজ হচ্ছে, কিন্তু তাকে মান্য করেছে ও, ওঠার চেষ্টা করেনি, তেমনি নেতিয়ে শুয়ে আছে, মুখ একপাশে ফেরানো। সুনীত চটপট রান্নাঘরে চলে এলো, তারপর গ্যাস চালিয়ে দুধ বসিয়ে দিল। মনে পড়ছে এই সময় ব্র্যান্ডি এবং দুধ খুব কাজে লাগে, বাড়িতে একটা ব্র্যান্ডি রাখতে হবে। এখন ওর নার্ভ সহজ হয়ে এসেছে। ঠান্ডা মাথায় সে ব্যাপারটা ভাবল। মনে হচ্ছে নিপার আর কোনো ক্ষতি হবে না, তবে ঘটনাটা ডাক্তারকে জানানো দরকার। ডাক্তারের কথা মনে হতেই সেনের মুখটা ভাসল। নিপা তার, সেখানে আর কোনো পুরুষের মাতব্বরি সে সহ্য করতে পারবে না। ডাক্তার বলে 7 খুন মাপ হবে, এ কেমন কথা? লোকটা বলছে নিপার পেলভিস বোন ছোট, কই সে তো কোনো অস্বাভাবিকত্ব টের পায়নি। এ ব্যাপারে নিঃসন্দেহ হতে এক্স-রে করতে বললেই তো চলতো, হাত দেওয়ার কি আছে? সুনীত মাথা নাড়ল। লোকটা স্বামীর কাছ থেকে টাকা নিয়ে তাদের অধিকার কেড়ে নিচ্ছে। অন্য কোনো লেডি ডাক্তারকে দিয়ে পরীক্ষা করিয়ে ব্যাপারটা ভাঙতা বলে প্রমাণ করিয়ে একটা কেস ঠুকে দিলে কেমন হয়? মুশকিল হলো এই সময় ডাক্তার চেঞ্জ করিয়ে সমস্যা বাড়বে কিনা বোঝা যাচ্ছে না। তবে হ্যাঁ, সে একটা অন্যায় করেছে। নিপার এ ব্যাপারে কোনো দোষ ছিল না। সে রাগের মাথায় ফট করে ওই কথা বলে ফেলেছি। নিপা তাকে প্রচন্ড ভালোবাসে, কিন্তু সুনীতের মতো নয়। এ কথাটা কেমন করে বোঝানো যায়? এটা খেয়ে নাও। সুনীত ডাকতেই নিপা মুখ ফেরালো, আর তক্ষুনি সুনীতের মনে হলো ওর কলজে কেউ খামচে ধরেছে। নিপার 2 চোখের কোল জলে ভরে আছে। এত ব্যথা একসঙ্গে ওই 2 চোখের কোলে জমা হতে পারে সুনীত জানতো না। কাপ পাশের টেবিলে রেখে সুনীত 2 হাতে নিপাকে জড়িয়ে ধরল। নিপা শক্ত শরীরে কাট কাট গলায় বলল, তুমি আমাকে সন্দেহ করো? না, মোটেই না, ক্ষমা করো, আমি রাগের মাথায় বলে ফেলেছি। ঠুকরে উঠল সুনীত। সে যেন বলতে চাইছিল এই মুহূর্তে যে কোনো শাস্তি তার অপরাধের জন্য নিতে রাজি আছে। তাহলে ওই কথা বললে কেন? আমি ছাড়া তোমাকে কেউ জানুক আমি সইতে পারি না। তুমি আমার সব জানো। নিপার গলার স্বর এখন একদম অচেনা। জানি। পাগল, কেউ কারো সব জানতে পারে? নিপা হাসল। ওসব তত্ত্বের কথা, আমি তোমার সব জানি। আর যদি কিছু অজানা থাকে তাহলে সেটা আমি আগে জানতে চাই। সুনীত নিপার গলায় ঠোঁট রাখল। আশ্চর্য, আজ নিপার কোনো প্রতিক্রিয়া হলো না। স্থির, তেমনি নিশ্চল হয়ে পড়ে আছে। সুনীত পাগলের মতো ওর ঠোঁট, গলা, কপাল, বুকে চুমু খেতে লাগলো, যেন প্রতিটি চুম্বন দিয়ে সে নিপাকে সহজ করতে চায়। নিপা শেষ পর্যন্ত হাসলো। চিন্তা নেই, আমি এত সহজে মরছি না। সুনীত থেমে গেল। ওর খুব অসহায় লাগছিল নিজেকে। তারিখ পেরিয়ে গেল। সুনীত অফিস থেকে মাসখানেকের জন্য ছুটি নিয়েছে। নিপাকে সে এখন কোনো কাজ করতে দেয় না। প্রতিটি মুহূর্তে ওর সজাগ নজর থাকে। নিপা সামান্য অসুবিধা ঘটতে দেয় না। তারিখের আগের দিনই মনে হয়েছিল
এবার নিপার বাড়িতে খবর দেওয়া দরকার। কিন্তু ওর মুখের দিকে তাকিয়ে কথাটা তুলতে সাহস পায়নি। তারপরই মত পাল্টেছিল, সে একাই সব দিক সামলাবে। নিপাকে কোনো অভাব টের পেতে দেবে না। এখন নিপা আবার আগের মতো স্বাভাবিক। ডাক্তার সেনের কাছে এখন প্রায় ঘন ঘন যেতে হচ্ছে। নিপার আপত্তিতে সেই অজ্ঞান হবার ঘটনাটা ডাক্তার সেনকে বলতে পারেনি সুনীত। কেন হয়েছিল সেটা বোঝাতে কিছু মিথ্যে কথা বলতে হতো। এর মধ্যে আর একবার নিপাকে ভেতরের চেম্বারে যেতে হয়েছিল। না, কোনো চিৎকার ভেসে আসেনি, কিন্তু সুনীত চোয়াল শক্ত করে বসেছিল। কি হয়েছে বা হয়নি এই নিয়ে পরে ওরা কোনো আলোচনাই করেনি। সুনীতের কয়েকবার ইচ্ছে হলেও সেই ঘটনার কথা ভেবে মুখ বুজে থেকেছে। 10 দিন পার হওয়ার পর ডাক্তার সেন চিন্তিত হলেন। বললেন, ব্যাপারটা আমার পছন্দ হচ্ছে না। আপনি কোনো পেন ফিল করছেন না? সুনীত জবাব দিল, না। ডাক্তার সেন এবার বিরক্তি প্রকাশ করলেন। আপনি সব কথা জবাব দেন কেন? মানে আমি সব জানি তাই? গুড, ঠিক আছে, আপনি আসুন, আজই ডিসিশন নেব। নিপাকে ডেকে ডাক্তার ভেতরের চেম্বারে গেলেন। নিপা উঠল। এখন ওর শরীর এত ভারী যে হাঁটতে কষ্ট হয়। এক পা হাঁটতেই ওর মুখ বিকৃতি হলো। সুনীত চমকে উঠে বলল, কি হয়েছে? কোন রকমে সামলে নিয়ে সুনীলের হাতটা টেনে তলপেটে রাখলো নিপা। এখন এই ঘরে কেউ নেই, নার্সও ভেতরে চলে গেছে। হাতের চেটোর তলায় সুনীত শক্ত এবং উঁচু কিছু অনুভব করলো। তারপরেই সেটা নড়ে উঠে মিলিয়ে গেল। যাওয়ার সময় নিপা বলে গেল, পা কিংবা হাত। সুনীতের রোমাঞ্চ হলো। তার সন্তানকে সে এই প্রথম অনুভব করল। অন্যদিন অনেক নিবিড় বা সেবার মুহূর্তেও সে ওকে টের পায়নি। বেচারা নিপা শরীরের অন্ধকারে ছটফট করছে। এখন চুপচাপ বসে সে স্পর্শটার কথা চিন্তা করতে লাগলো। ওইটুকুনো শরীরে অত শক্তি। হাত মুছতে মুছতে ডাক্তার সেন চেয়ারে বসে বললেন, শুনুন, আমি আর 7 দিন দেখব, তারপরে অপারেশন করতে হবে। বাচ্চার হেড শক্ত হয়ে গেছে। হেড? সুনীত অবাক হলো। কি করে বুঝলেন? স্পর্শ করে? ও, আপনি তো সব জানেন, কিন্তু এটা জানতেন না। দয়া করে আর জানার চেষ্টা করবেন না। 7 দিনের মধ্যে যদি পেন ওঠে চটপট নিয়ে আসবেন। ডাক্তার সেন ঘাড় ঘুরিয়ে বেরিয়ে আসা নিপাকে দেখে বললেন, অন্য কোনো অসুবিধা হচ্ছে না তো? মাঝে মাঝে পা ফুলছে, নিপা বলল। সুনীত ভ্রু কুঁচকে একবার স্ত্রীকে দেখল। ডাক্তার সেন ঘাড় নাড়লেন, তারপর প্রেসক্রিপশন লিখে দিলেন। বাইরে বেরিয়ে এসে সুনীত বলল, তোমার পা ফুলছে, এ কথা আমাকে বলনি কেন? বললেই তো 7-5 চিন্তা করবে। সুনীত মুখ ঘুরিয়ে নিল। খুব বিস্বাদ লাগছিল ওর। গত রাতে 1 ফোঁটা ঘুমোতে পারেনি সুনীত। নিপাও জেগেছিল অনেকক্ষণ, দুজনে পাশাপাশি শুয়ে, কিন্তু কেউ কথা বলছিল না। 7টা দিন কেটে গেল, কোনো লক্ষণ নেই তার আসার। আগামীকাল সকালে নিপাকে নার্সিং হোমে যেতে হবে। একটু আগে নিপা ঘুমিয়েছে। ঘুমানোর আগে
প্রথম কথা বলেছিল, হেই, আমাকে আদর করবে না? সুনীত চমকে উঠেছিল। তারপর আলতো করে নিপার কাঁধ ও পিঠে হাত রেখেছিল। নিপা বলল, আরো জোরে জড়িয়ে ধরো। সুনীত একটু দুর্বল গলায় জানালো, তোমার লাগবে, লাগুক। আর হয়তো তোমার পাশে শুতে পাবো না। তোমাকে আমি অনেক কষ্ট দিয়েছি না? আমি না ফিরলে তুমি সব ভুলে যেও। শিশুর মতো কাঁদতে লাগলো নিপা। অন্য সময় হলে সুনীত কি করতো জানি না, কিন্তু এখন ও হঠাৎ সতর্ক হয়ে উঠল। চাপা গলায় বলল, এই, কাঁদছো কেন বোকামি? এই অপারেশন জলের মতো সহজ, কেউ মরে না। এ সময় কাঁদলে ওর ক্ষতি হবে। অনেকক্ষণ বাদে নিপার কাঁপুনি থামল এবং তারপর একটু একটু করে ঘুমে আচ্ছন্ন হলো। কিন্তু সুনীতের আর ঘুম আসছিল না। ঘরে পাতলা আলো জ্বলছে। নিপার মুখের দিকে সে এক দৃষ্টে তাকিয়ে রইল অনেকক্ষণ। না, তার আগে নিপা কখনোই যেতে পারে না। এই মেয়ে তার আরেক অস্তিত্ব। তার মনে কোনো কষ্ট হলে নিপা ঠিক বুঝতে পারে। নিপার সামান্য অভিমান চাপা থাকলেও সে টের পায়। এই নিপাকে হারাবার কোনো প্রশ্ন ওঠে না। কিন্তু এর পেটে যে 10 মাস ধরে তিল তিল করে বড় হয়েছে, সে যে অস্থির হয়ে উঠছে, অথচ বেরোবার পথ না পেয়ে বেচারা। ডাক্তার সেন বলেছেন ওর মাথা শক্ত হয়ে গেছে। তার এবং নিপার রক্তে গড়া সৃষ্টির কোনো তথ্য সে জানে না। পুরো ব্যাপারটাই যে ডাক্তারের ভাঁওতা, এখন আর বলা যাচ্ছে না। লোকটার হাতে এমন নিঃস্বার্থে সমর্পিত হওয়া তার ভালো লাগছিল না। শেষ রাতটুকু সে খুব একা হয়ে যেতে লাগলো। বিকেলে নিপাকে নার্সিংহোমে নিয়ে গেল সুনীত। বাইরে থেকে কোনো খুঁত পেত না সুনীত। সুন্দর বিছানা। আজ খুব যত্ন করছে ওরা নিপাকে। মাঝখানে ঘন্টা খানেকের জন্য বাইরে গিয়েছিল সুনীত কিছু জিনিসপত্র আনতে। ফিরে এসে দেখলো নিপা মুখ ঢেকে শুয়ে আছে। সুনীত জিজ্ঞাসা করলো, কি হয়েছে? নিপা লজ্জা লজ্জা চোখে তাকালো। যাচ্ছে তাই, নার্সটা খুব অসভ্য। কেন, কি করেছে? সুনীত বুঝতে পারছিল না। তোমার শুনে কাজ নেই। আমাকে পরিষ্কার করতে এসে বলল, দেখুন, এটা কি ন্যায় বিচার হলো? তেনারা ফুর্তি করবেন আর আমাদের এই কষ্ট সহ্য করতে হবে। তা ভাই, আপনার কর্তাটিকে বলবেন ছেলে হলে নাম রাখতে অভিমন্যু। সুনীত ঠোঁট কুঁচকাল। নার্সের এসব কথা তার পছন্দ নয়। তবু বলল, কেন? সহজে এসেছিল, কিন্তু বেরোবার সামর্থ্য নেই বলে হাসলো নিপা। সুনীতের কি হলো সে নিজেই জানে না। হঠাৎ হাঁটু গেড়ে বসে পড়ে নিপাকে জড়িয়ে ধরে ওর বুকে মুখ রেখে স্থির হয়ে রইল। নিপার হৃদস্পন্দন শুনতে পাচ্ছে সে। আর একটু নিচে কান পাতলে আর একটি হৃদযন্ত্রের আওয়াজ শোনা যাবে। ওরা এখন 3 জন, অথচ পিতা এবং স্বামী হিসেবে সে কিছুই করতে পারছে না। পুতুলের মতো তাকে তাকিয়ে থাকতে হচ্ছে। সেই রাত্রে একা এই ফ্ল্যাটে, কিন্তু আশ্চর্যজনকভাবে সে ঘুমিয়ে পড়ল। বিয়ের পর প্রথম দুজনে এখানে এসেছিল। একটি রাত্রের জন্যেও কেউ কাউকে ছেড়ে থাকেনি। রাত্রে ফিরে সুনীতের অসহ্য লাগছিল, অথচ
কখন যে ঘুম এলো জানি না, শুধু স্বপ্নটা তাকে ধড়মড় করে জাগিয়ে দিল। সুনীতের গলা শুকিয়ে কাঠ, দম বন্ধ হবার জোগাড়। চোখের সামনে এখনো ছেলেটার মুখ দেখতে পাচ্ছি। বাবা, তুমি মাকে ভালোবাসতে? হ্যাঁ বাবা। আমাকে ভালোবাসো? হ্যাঁ বাবা। আমি যখন অন্ধকারে ছিলাম আর খুব কষ্ট পাচ্ছিলাম, মা যখন আমার শরীরে নিয়ে খুব যন্ত্রণা পাচ্ছিল, তখন তুমি কি করছিলে? কিছু না বাবা। কেন? আমার ক্ষমতা ছিল না। অন্য কেউ কাজ করবে এবং তুমি ফলের জন্য অপেক্ষা করবে, তাই নিয়ম বাবা। তাহলে আমি তোমাকে বাবা বলবো কেন? তুমি কি করেছো? দয়া করো, দয়া করো। মুখ ভর্তি ঘাম, অথচ সারা শরীর ঠান্ডা। সুনীত কথাটা আবৃত্তি করলো, দয়া করো, দয়া করো। তারপরেই তার হুঁশ এলো। উঠে এক গ্লাস জল খেয়ে চারপাশে তাকালো। ওই কোণের বাক্সটা নিপা কিছুদিন আগে কিনেছিল। ওতে কি রাখা আছে প্রশ্ন করেনি সুনীত, কিন্তু সে জানে কয়েকটা সুন্দর কাঁথা, কয়েকটা শিশুদের জামা নিপা সংগ্রহ করে রাখা, যাতে এসে বিপদে না পড়তে হয়। মা তার সন্তানের আগামীকালের কথা ভেবেছে। বাবা হয়েছে বলে তার কোনো করণীয় নেই, কিন্তু স্বপ্নটা যে চোখের মধ্যে আঙুল তুলে দিয়েছে। নিপাকে যখন ওটিতে নিয়ে যাওয়া হয়, সুনীত তখন সেখানে দাঁড়িয়ে, মাথাটা একদিকে কাত হয়ে আছে, চোখ বন্ধ। সুনীত দ্রুত পায়ে এগিয়ে গেল ডাক্তার সেনের দিকে। ডাক্তারের গায়ে এখন সাদা অ্যাপ্রন। সুনীতকে দেখে সেই মিষ্টি হাসলেন। দুশ্চিন্তা করবেন না, সব ঠিকঠাক যদি চলে তাহলে আধ ঘন্টার বেশি সময় লাগবে না। উনি ফিরে দাঁড়ালেন। ডাক্তারবাবু, সুনীত ডাকলো। বলুন। আমি ভেতরে যাব। হোয়াট? আমি অপারেশনের সময় থাকবো। মানে? আমাকে ওর দরকার হতে পারে। নো, নেভার। সুনীত জেদের গলায় বলল, আমি যেতে চাই, আমি আমার সন্তানকে দেখতে চাই। ডাক্তার সেন কিছুটা হতভম্ব। দেখবেন, আমি ডেকে দেখাবো। ও যেখানে আছে সেই জায়গাটা দেখতে চাই। হোয়াই? আজ না দেখলে কোনোদিনও দেখা হবে না। আমি আমার সন্তানের জন্মের সাক্ষী থাকতে চাই। নো, ইটস নট পসিবল। আমি আপনাকে অনুমতি দিতে পারি না। এরকম অদ্ভুত অনুরোধ জীবনে শুনিনি। ডাক্তার চট করে ভেতরে ঢুকে যেতেই দরজা বন্ধ হয়ে গেল। সুনীত বন্ধ দরজার গায়ে হাত রেখে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। ওর সমস্ত শরীরে এখন ঝিমঝিমে ভাব। এখন নিপার শরীর কাটবে ওরা। ওর পেটের ভেতর অজস্র আবরণের আড়াল থেকে শিশুটিকে বের করে আনবে, দিয়ে জুড়ে দেবে নিপাকে। একটা সেলাইয়ের দাগ সাক্ষী হয়ে থাকবে এই ঘটনার। অথচ সে পিতা হয়ে জানতেও পারবে না তার সন্তানের আবাস কিরকম ছিল। সে স্বামী হয়েও নিপা শরীরের অভ্যন্তরের খবর পাবে না। শুধু উদ্বেগ এবং অস্থিরতা নিয়ে তাকে এখন অপেক্ষা করতে হবে। আসরির ভালোবাসা এবং আবেগ নিয়ে সুনীত তাকিয়েছিল কাঁচের ঘরটার দিকে। তার এখন কিছুই করার নেই। ডাক্তার সেনের ওপর এই মুহূর্তে তার কোনো ঈর্ষা নেই। ওর মনে হচ্ছিল পৃথিবীর
যে কোনো সৃষ্টির কৃতিত্বের পেছনে পিতার কোনো কৃতিত্ব নেই। এমনকি কোন রাত্রের আনন্দের ফলে এই সন্তান আসছে তাও সে জানে না। সন্তানরা নিজেরাই মাতৃ শরীর থেকে শক্তি সংগ্রহ করে আগামীকালের পথে পা বাড়ায়। আমরা খামোকা কৃতিত্বের দাবি বা বড়াই করি। আর এখানেই নিপার কাছে হেরে গেল সে। আজ অব্দি সব ব্যাপারে নিপা সমান সমান ছিল, এখন নিপা অনেক এগিয়ে গেল। আধ ঘন্টা কেটে গেছে, কখন কেটে গেছে জানি না সুমিত। একটি লাল রং চোখের সামনে ফুটতেই সে সজাগ হলো। ডাক্তার সেন দাঁড়িয়ে আছেন। ওর সমস্ত শরীরে রক্তের দাগ, মুখে হাসি। ডাক্তার সেন বললেন, অভিনন্দন জানাচ্ছি, আপনি বাবা হয়েছেন। সুনীত তখন রক্ত দেখছিল, নিপার রক্ত, এবং এই প্রথম লোকটাকে সুন্দর লাগছিল ওর, ঈশ্বরের মতো সুন্দর। ও হেসে ফেলল। ঈশ্বরকে ঈর্ষা করা যায় না। ডাক্তার সেন বললেন, খুশি তো আপনার মেয়ে হয়েছে। সুনীত আবার হাসল। ডাক্তার সেন বললেন, আপনার স্ত্রী ভালো আছেন, একটু বাদেই সেন্স ফিরে আসবে, তখন কথা বলবেন, তবে 1 মিনিটের জন্য। সুনীত আবার হাসল। ডাক্তার সেনের যেন অস্বস্তি হলো। বললেন, আপনি আমার সঙ্গে আসুন। ওপাশের একটি বন্ধ ঘরের দরজা ঠেলে সুনীতকে নিয়ে ঢুকলেন তিনি। ছোট্ট একটা কটের সামনে দাঁড়ালো ওরা। ডাক্তার সেন সুনীতের দিকে তাকালেন। কটের ভেতরে তোয়ালে জড়ানো ছোট্ট শরীর, মাথাটি বেরিয়ে আছে, মাথা ভর্তি কোঁকড়ানো চুল, মুষ্টিবদ্ধ 2 হাত হঠাৎ উত্তোলিত হলো। লাল টুকটুকে মুখে প্রতিবাদের ভাঁজ। সুনীত ঝুঁকে পড়ল। কুচকুচে কালো চোখ দুটো এবার ঢেকে গেল এবং সজোরে একটা কান্না আছড়ে পড়ল সুনীতের উপর। সুনীত সোজা হয়ে দাঁড়ালো। ডাক্তার সেন বললেন, নতুন পরিবেশে যতক্ষণ খাপ না খাওয়াতে পারবে ততক্ষণ এইভাবে প্রতিবাদ করবে ওরা। সুনীত আবার হাসল। সে মনে মনে বলল, ঈশ্বর, কোনো দিন যেন ও খাপ খাওয়াতে না পারে। বন্ধুরা, আমার এই গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার গল্পটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল। নমস্কার।